কি করতেছ মানে? তোরে একটা কথা কইলেও তুই আমার একটা কথা শুনোস না। তুই পাইছিস কি? পাইছিস কি? ব্যথা লাগতেছে। লাগার জন্যই তো মারতেছি। হ্যাঁ, কি মনে হয় তোর? আমার একটা কথা তুই শুনোস না। তোর কালকে আমি এতবার করে বলে গেছি যে আমার সমস্ত জামা কাপড়গুলো ধুইয়া রাখবি। তুই আমার জামা কাপড়গুলো ধুইছস? হ্যাঁ, দোষ নাই কেন? তোরে আজকে আমি একদম মাইরা ফেলবো। তোরে একদম। কি করতেছিস এগুলা? হ্যাঁ, বড় ভাই বাবা সমতুল্য, আর তার গায়ে তুই হাত তুলতেছিস? হ্যাঁ, তুই মানুষ নাকি অমানুষ? এই, তোর কি সমস্যা? হ্যাঁ, আমি মানুষ না মানুষ এটা তোর বলতে হইব? আরে তোর কে বলছে? হ্যাঁ, কে বলছে ও আমার ভাই? ও আমার ভাই যাই না, ওই তো সেবারে কাজের লোক। আর কাজের লোকের কাজ কি? কাজ করা। আর কাজ না করলে কি হবে? মাইর হবে। তাই ওরা মারতাছে। ভাই হোক বা কাজের লোক হোক, সে তো মানুষ নাকি? ওকে কি কারণে মারতেছিস সেটা আমাকে বলা দে। কি হয়েছে আমি বলতেছি। ওরে কালকে বলা হয়েছিল যে অফিসের জামা কাপড় ধুয়ে দিতে, কিন্তু ও তা না করে প্যান্টও ধুইনি, জামাও ধুইনি। এখন আমার হাজবেন্ড কি করবে? ময়লা কাপড় চোপড় পরে কি অফিসে যাবে? আর একটা কাজের ছেলে হয়ে যদি মালিকের কথা অমান্য করে, তাকে মারবে না তো কি করবে? চুমা দিবে? কি এবার শুনলি তো কিসের জন্য মারছি? আজকে শুধুমাত্র ওর জন্য আমার বউর সামনে আমার অপমানিত হইতে হয়েছে। আমার অফিসে নোংরা জামা কাপড় পরে যেতে হয়েছে। এর শাস্তি তোর পাইতেই হবে। হ্যাঁ, তোরে তো সৈকত, তুমি সত্যি করে বলো তো, কাপড়গুলি ধুয়ে রাখো না কেন? আমি তো ধুতে চেয়েছিলাম, কিন্তু গতকাল তো অনেক বৃষ্টি হয়েছে রাতে, তাই ভাবলাম সারাদিন হয়তো রোদ উঠবে না, এর জন্য আর ধুইনি। সামান্য একটা কাপড় ধুয়ে রাখে না, তার শাস্তি কি এত বড় শাস্তি হইতে পারে? হ্যাঁ, তোর ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই? ও তো একটা মানুষ, দিনের পর দিন এত অত্যাচার কিভাবে করিস তুই? আর সৈকত, তোমাকে কতদিন বলেছি যে এইখানে এই অমানুষের কাছে থাকার দরকার নেই। তোমার কাকা কবে কি বলে গেছে সেই কথা ধরে নিয়ে তুমি এখানে বসে আছো। এখন এখন এই যে দিনের পর দিন তোমার উপর যারা এই ধরনের টর্চার করতেছে, তোমার কাকা আসতেছে? আয়শা কি এখানে কোনো সমাধান দিয়ে যাইতেছে? যাইতেছে না তো? তাহলে আর কত আর কত সহ্য করো এগুলা? আর শুভ, তোকে আমি লাস্ট বারের মতো অ্যালার্ট করছি, বিনা অপরাধী যদি সৈকতের গায়ে একটা ফুলের টোকা পড়ে না, তাহলে তার খবর আছে বলে দিলাম। আই চলো। ওরে বাবা রে, এ তো দেখি মায়ের চেয়ে মাসির দরদি বেশি। মা শোনো, তোমাকে আমি একটা কথা বলতেছি, একদম পরিষ্কার ভাবে বলতেছি, একদম সাফ সাফ ভাবে বলতেছি। আজকের পর থেকে ওই রিয়া নামের মেয়েটা যেন আমাদের বাড়িতে না আসে। আমি কোনোভাবে ওকে এই বাড়িতে দেখতে চাই না। কেন রে? রিয়া মেয়েটা আমাদের বাড়িতে আসে, কাজ কাম করে দে, তাতে তো আমাদেরই লাভ। ও, তুমি লাভের কথা বলতেছো না? মা, 2 টাকার লাভের জন্য আমরা 100 টাকা লস করতে পারবো না, বুঝলা? আমারও সেম কথা মা। আমার তো মনে হচ্ছে রিয়া মেয়েটা আমাদের লাভের চেয়ে ক্ষতিটাই বেশি করছে। আহা, তোরা দুজন কি যে বলতেছিস আমার মাথায় ঢুকতেছে না। রিয়া এমন কি কাজ করছে যে এই বাড়িতে আসা নিষেধ হয়ে যাবে? আচ্ছা, আমার খোলাসা করে কত। মা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আগে যদি আমরা সৈকতকে কোনো একটা কথা বলতাম, ও কিন্তু মাথা নিচু করে থাকে, কিন্তু এখন ইদানিং দেখতেছি ও আমাদের মুখে মুখে তর্ক করতেছে। কারণটা কি তুমি বুঝতেছো না? এখন তো দেমাগ বেড়ে গিয়েছে, একটা কাজ করতে বলে ঠিকঠাক ভাবে কাজই করে না, উল্টো আমাদের কথা না শুনে আমাদের মুখে মুখে তর্ক করে। কোনো একটা কাজ ঠিকভাবে করতে চায় না, সব সময় ফাঁকি দেয়। মা, এর কারণটা কি জানো? একদম সিম্পল। ওই রিয়া নামের মেয়েটা আছে না, ওই মেয়েটা ওর মাথা খাচ্ছে। আচ্ছা, তুই কি নিশ্চিত যে রিয়া মেয়েটা এই সৈকতের মাথা খাচ্ছে? মা, আমি তোমাকে নিশ্চিত না হয়ে বলতেছি না। শোনো, আজকে যখন আমি ওই ছোট লোকের বাচ্চাটাকে মারতেছিলাম আমার কোমরে বেল্ট খুলে, কোথা থেকে রিয়া এসে যেন আমার হাত থেকে বেল্টটা কেড়ে নিল। আরে আজব, এমন ভাব নিচ্ছে মনে হয় এইবারই করতি। মা, আমার না ওর ভাবসাব একদম মোটেও সুবিধা ঠেকতেছে না। হ্যাঁ, মেয়েটার সাহস একটু বেশি। আজকে শুভর বেল্ট ধরে এভাবে টেনেছে,
কালকে যে আমাদের ব্যাপারে সৈকতকে উস্কানি দিয়ে আমাদের বিরুদ্ধে দাঁড় করাবে না, তার কি গ্যারান্টি আছে? একদম। মা, এই মুহূর্তে যদি ওই রিয়া নামের মেয়েটাকে না থামানো যায়, তাহলে কিন্তু সৈকত পুরোপুরি ভাবে আমাদের হাতের বাইরে চলে যাবে। আরে বাবা, যেই ছেলেটাকে আমরা যেইভাবে বলতাম, যেইভাবে নাচাতাম, সেই ছেলেটা কিন্তু পরবর্তীতে আমাদের কোনো কথাই শুনবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? আরে কি করতে হবে বুঝতে পারতেছো না? একদম সহজ বিষয়। ওই রিয়া নামের মেয়েটাকে এই বাড়িতে আসতে দেওয়া যাবে না, ব্যাস। তাহলে দেখবে সব একদম ঠিক হয়ে গেছে। তুমি একদম ঠিকই বলেছো। সৈকতের কাছ থেকে রিয়াকে সরিয়ে দিতে পারলে ও আবার আগের মতো আমাদের সব কথা শুনবে। ঠিক আছে, আজকের পর থেকে রিয়া এই বাড়িতে আর পা রাখতে পারবে না। আমি নিজেই ওকে বারণ করে দেব এই বাড়িতে আসতে। রিয়া, তুমি এখন থেকে বুঝতে পারবে খেলা তো কেবল শুরু। খুব লাগছে তাই না? লাগবে না? বেল দিয়ে বাড়ি দিলে তো লাগবেই। মার খাওয়ার মতো কাজ করো কেন? হ্যাঁ, না করলেই তো হয়। তোমার লজ্জা শরম নেই? তোমার জায়গায় অন্য কেউ হলে এই বাড়ি ছেড়ে কবে চলে যেত। আর তুমি কেন পড়ে আছো এই বাড়িতে? কিসের জন্যে? এই বাড়ির মানুষগুলো তোমাকে কি দিয়েছে? ভালোবাসা, সম্মান কিচ্ছু দেয়নি। কই, আজকেও তো পশুর মতো পেটেছে তোমাকে। ওদের কাছে তো তোমাকে মানুষই মনে হয় না। একটা বারের জন্য তো কেউ আসলো না, কেউ এসে বললো না যে তুই অন্যায় করছিস, এই ছেলেটাকে আর মারিস না। কেউ আসলো না। সৈকত শোনো, তোমাকে আমি বলে রাখছি, তোমার প্রয়োজন এই বাড়ির লোকজনের কাছে যখন ফুরিয়ে যাবে না, তখন দেখো, তখন লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। এই, তোর অনেক বকবকানি শুনছি আমি, হ্যাঁ? আর একটা কথা বলবি না। অনেক কথা শুনছি, খবরদার আমার পরিবার নিয়ে তোর মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। আমি ভুল কি বলেছি? হ্যাঁ, যা বলতেছি একদম সত্যি বলতেছি। তুই তো কাঠের চশমা পরে আছিস, কাঠের চশমাটা খুলে দেখ যারা কি করতেছে তোর সাথে। নেক্সট টাইম আমার পরিবার নিয়ে কোনো কথা বলবি না। ওরা খারাপ হোক ভালো হোক, আমারই পরিবার, খবরদার। আর একটা বাজে কথা আমার পরিবার নিয়ে আমি শুনতে চাই। থাক, তুই তোর পরিবার নিয়েই থাক। একদিন দেখিস তুই যে পরিবারের জন্য আমার গায়ে আজকে হাত তুললি, সেই পরিবার তোকে এমন ভাবে কাঁদাবে যে মনের কষ্ট খুলে বলার মতো একটা মানুষ পাবি না। আমাকেও খুঁজে পাবি না তখন। তখন আমার এই কথাগুলো তোর মনে পড়বে, আমাকেও খুঁজে পাবি না তখন। কাকি, আসসালামু আলাইকুম। থাম, তোর আর সালাম দিতে হইব না। আর এই বাড়িতে তোর আসতেও হবে না। এই বাড়িতে ঢুকার আগে 100 বার ভেবে চিনতে তারপর আসবে। কি হয়েছে চাচি? আমার উপর রাগ কেন? থাক, এত নাটক করো না। আমরা না সবকিছু জেনে গিয়েছি যে তুমি এই বাড়িতে কেন আসো। আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আমি তোকে ভালো মেয়ে হিসাবে জানতাম, ভালোবাসতাম, ভাবতাম গরিব মানুষ আমার সংসারে কাজ করে খাক। কিন্তু তুই যে আমার সংসারে আগুন লাগাস, আমার সংসারে কথা বয়ে বেড়াস, তা জানতাম না। কাকি বলুন তো আমাকে, কি হয়েছে? আর এসব কি উল্টাপাল্টা কথা বলছেন আমাকে? চুপ, তুই কি ভাবিস আমি কিছুই বুঝি না, কিছুই জানি না? হ্যাঁ, তুই আমার ছেলে সৈকতকে কান ভাঙাচ্ছিস, নানান কথা শেখাচ্ছিস, আমাদের কাছ থেকে আলাদা করছিস। হ্যাঁ, তুমি যে সারাদিন সৈকতের সাথে ঘুরো আর ওর মাথায় যে বিষ ঢালো, তুমি কি ভাবছো আমরা কিছু বুঝি না? শোনো, আমরা কিন্তু সবকিছু বুঝি। বিষ? আমি বিষ ঢালি? আর আপনারা
আপনারা আপন মানুষ হয়ে ওর সাথে যেটা করছেন এটা কি ভালোবাসা নাকি অত্যাচার, কোনটা? শোন, আমাদের পরিবারের বিষয় নিয়ে কথা বলার অধিকার তোর নেই। আমাদের পরিবারের বিষয় সেটা আমরাই বুঝবো। ঠিক আছে, মানলাম যে আপনার পরিবারের কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার আমার নেই, কিন্তু চোখ তো আছে। এই দুই চোখে যা দেখি তা তো সহ্য করার মতো না। একটা ছেলেকে দিনের পর দিন আপনারা অত্যাচার করেন, একটা কাজের লোকের সাথেও মানুষ এ ধরনের খারাপ আচরণ করে না, আর এটা কি আপনারা শাসন করলেন? এই তোর সাহস তো কম না, তুই একজন সামান্য আমাদের বাড়ির কাজের মেয়ে হয়ে আমাদের মুখে মুখে কথা বলছিস। তোর কথা বলার ধারণ দেখে তো আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে না সাহস লাগে, আর মিথ্যে কথা বলতে সাহসের প্রয়োজন হয় না। আমি সত্যি বলেছি, তাই আমার সাহস হয়েছে। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আজকের পর থেকে এই বাড়িতে তোর আসার দরকার নেই। আর আমার বাড়ির আশেপাশে যদি তোকে দেখি না, তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, আমি আর আপনাদের এই বাড়িতে আসবো না, কিন্তু একটা কথা বলে যাই চাচি, আজকে আপনারা যাকে এত অপমান এত অত্যাচার করছেন না, এই ছেলেটা যেদিন হারিয়ে যাবে তখন কোথাও খুঁজে পাবেন না। কারণ কি জানেন, ভাঙা মন আর ভাঙা বিশ্বাস, এই দুইটা জিনিস একবার ভাঙলে না কখনো জোড়া লাগে না। আম্মা, আমার কি মনে হয় জানেন, এই মেয়ে না সহজে হাল ছাড়বে না। ও সৈকতের পিছু সহজে ছাড়বে না। কি যে বলো না, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমি দেখব ও কি করতে পারে আর না পারে। ও তো আমার বাড়িতে আসতেই পারবে না, এত ভয়ের কি? যাও গাছে পানি দাও। দাও। হুম। বাঁচিয়া বুকটা। কি ব্যাপার চাচি? ছোট ভাইয়ের প্লেটে মাছের মাথা, ভাই বউয়ের প্লেটে বড় মাছের টুকরা, আমার প্লেটে কাটা কোটা, মানে একটা ভালো মাছের টুকরা দেওয়া যায় না আমাকে? তোকে যা দিয়েছি তাই খা, তা না হলে উঠে চলে যান না। আমি কি এই বাড়িতে কেউ না? এই বাড়ি কি আমার কোনো অধিকার নেই? আমি তো মাছই চেয়েছি, আমাকে একটা মাছ কি দেওয়া যায় না? তোকে যে খেতে দিয়েছি এটাই বেশি, ইচ্ছে হলে খা, তা না হলে গাদ ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিবি। আর এই বাড়িতে থাকতে হলে মুখ বন্ধ করে থাকার চেষ্টা কর। তোরা খা। কিরে বোন, তোর কি হয়েছে? আনমনে হয়ে বসে আছোস, কাঁদতাছোস নাকি? না ভাইয়া, কিছু হয় নাই। ছোটবেলা থেকে তোকে মানুষ করছি, তোর মুখ দেখলেই তোর মনের খবর আমি বুঝতে পারি, তোর মনের মধ্যে কি ঝড় চলতেছে। দেখ বোন, আমাকে মিথ্যে বলিস না, সৈকতের কথা খুব মনে পড়ছে না? ভাইয়া, আমি কি খুব বেশি খারাপ? এই কথা কেন বলছিস? সবাই আমাকে দোষী বানায় দিল। ওদের বাড়ি সবাই বলল আমি নাকি তাদের সংসারে অশান্তি বাড়ানোর জন্য যাই। আমি কি এটা চাই? আসলে তো আমি এটা চাই না। আমি চাই আমার সৈকতকে যেন কেউ কোনো কথা না শোনায়, ওর গায়ে যেন কেউ হাত না দেয়। বিশ্বাস করো ভাইয়া, সৈকত ওই বাড়িতে একদমই ভালো নেই। সব সময় ওর উপর সবাই অত্যাচার করে, নির্যাতন করে।
তবু এই ছেলেটা সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। আমি না এগুলো সহ্য করতে পারি না। এই জন্য আমাকে অনেক কথা শোনানোর পরও বারবার ছুটে যায়। এটা কি আমার অপরাধ ভাইয়া বলো? এটা কি আমি অন্যায় করি? না রে বোন, তোর কোনো অপরাধ নাই। কিছু কিছু সময় মানুষের ভালো চাইতে গেলে সেই অপরাধটা না নিজের প্রতিই চলে আসে। জানো ভাইয়া, আজ সারাদিন শুধু একটা কথা মনে পড়ছে। সৈকত কি আজ সারাদিন খাবার পেল কিনা, ওকে কি কেউ খাবার দিল কিনা। জানো, ওই বাড়িতে সে একটা দিনও ভালো মন্দ কিছু খাইতে পারে না। আমাদের বাড়িতে যে রান্না করতাম, মাছ মাংস সবকিছু লুকা লুকে আমি ওর জন্য নিয়ে যেতাম। এখন তো সেই পথটাও নেই। আমি যেতে পারছি না ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। ভাই একটা কথা বলো তো, মানুষ এত ভালো কি করে হয়? এই মানুষটি কি মানুষ নাকি ফেরেশতা আমি সেটাই বুঝি না। ওনা নিজের জন্য কিচ্ছু চিন্তা করে না, কখনো নিজেকে নিয়ে ভাবে না, নিজের ভালো মন্দ কিচ্ছু না। এবারে মানুষগুলো তার উপর এত পরিমাণ অত্যাচার করে, কোনো প্রতিবাদ করে না। আমি কতবার বলেছি আর কত সহ্য করো, এই বাড়ি ছেড়ে চলে যাও। না, সে যাবে না। বুঝো কেমন লাগে? তুই আরো অনেক ভালোবাসিস, তাই না? ভালোবাসা মানে তো শুধু কাছে পাও না। আমি ওকে ভালোবাসি কিনা জানি না ভাইয়া, তবে আমি চাই ও যেন সবসময় ভালো থাকে, ওর যেন কেউ কোনো ক্ষতি না করে। ওর ভাবনা থেকে আমি বেরোইতে পারি না ভাইয়া, সারাক্ষণ ওকে নিয়ে আমার ভাবতে হয়। ও খাচ্ছে কিনা, ও ভালো আছে কিনা, ওর উপর কেউ অত্যাচার করছে কিনা, এগুলো ভাবতে ভাবতে আমি রাতে ঘুমোতেও পারি না ভাইয়া, বিশ্বাস করো। যে মানুষগুলো নিজের ভালোর চাইতে অন্যের ভালো বেশি চায়, আল্লাহ তাকে কখনো নিরাশ করে না। হে আল্লাহ, তুমি আমার সৈকতকে ভালো রেখো। ওর কপাল থেকে সব কষ্ট তুমি দূর করে দিও আল্লাহ। আমার সৈকত যেন আর কখন না কাঁদে। প্রয়োজন হলে আমার ভাগের সুখটুকু তুমি তাকে দিয়ে দিও আল্লাহ। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। আমার নিজের জন্য আমার কোনো চাওয়া নেই তোমার কাছে আল্লাহ। তুমি আমার এই ফরিয়াদটুকু কবুল করো আল্লাহ, এইটুকু ফরিয়াদ তুমি কবুল করো। আজকাল এমন ভালোবাসা কমই দেখা যায়। তুমি জানো ভাইয়া, আজও আমার গায়ে হাত তুলেছে, কিন্তু বিশ্বাস করো ওর ওপর না আমার একটু রাগ নেই, কোনো অভিযোগ নেই। আমার শুধু একটা কথা মনে পড়ছে, আজ যে আমি ওর পাশে গেলাম না, ও কিভাবে আছে। ওর চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই ওর পাশে। আমি ওর ভাবনা দেখে বের হতে পারছি না ভাইয়া। আমি কি ওকে একবার দূর থেকে দেখে আসবো? আমি কথা দিচ্ছি আমি ওর কাছেও যাব না, শুধু দূর থেকে একটু দেখে আসো, ও ভালো আছে কিনা সেটা জেনে আসবো। আমাকে একটু যাওয়ার অনুমতি দাও ভাইয়া, আমি শুধু একটু দেখতে চাই, আর কিচ্ছু না। তুই চিন্তা করিস না বোন, সময় আসুক, সত্যি একদিন আপনি আপনি চোখের সামনে চলে আসবে। আর সেদিন সৈকত বুঝতে পারবে কে আপন কে পর, কে ওর ক্ষতি চেয়েছে কে ওর ভালো চেয়েছে। একটু অপেক্ষা কর, চল এখন ঘরে চল। চল। ও ও, ও।
এত ঠান্ডা লাগতেছে, উফ, গায়ে দেওয়ার মতো কিছু নেই। আহ, আহ, পানি তৃষ্ণাও লাগছে, একটু পানি খাবো। আহ, আহ, কেউ আছে, আমার একটু পানি দিবা? আহ, শুভ, ও শুভ ভাই, আমার একটু একটু পানি দিবি আমারে? আহ, কেউ কি আমার ডাক শুনে না? পুরো কপাল আমার। আহ, আহ, আমি নিজেই যাই। উ, উ, উফ, উফ, উফ। তুই আবার কেন আসছিস? হাই, যদি তোর একটু দেখি তাহলে তো আরো ঝামেলা শুরু করবে। তুই চুপ থাক। তুই জ্বরে মরতেছিস আর আমি বাসে বসে থাকবো না? আমাকে এতটা স্বার্থপর মনে হয় তোর? জ্বরে গা পুড়ে যেতেছে, আমাকে একটাবার জানাইলি না কেন? হ্যাঁ, আমার খারাপ লাগে না? আর আরেকটা কথা, বাড়ির কাউকে কিছু জানাস নাই তুই, তোর যে এত জ্বর? এই বাড়িতে আমার কোনো দাম আছে না, আমি তো এই বাড়ি একটা বোঝা। এই জন্য কাউকে ডাকিনি। আমি যদি কাউকে ডাকতাম তো আসতো না। শুধু শুধু ডেকে লাভ কি? নিজেকে এত সস্তা পাবস কেন? তোর জ্বর কি জ্বর না? তোর শরীর কি এটা মানুষের শরীর না? নিজের প্রতি এত অবহেলা, এত অবহেলা, কবে ঠিক হবি তুই? নিজেরটা কবে বুঝবি? কেউ আমারে না বুঝলে এই বাড়িতে তুই আমারে বুঝিস। তুই থাকলে আমি সাহস পাই, তুই থাকলে আমি সব মনের কথাগুলো বলতে পারি। আর করতে আমি কথাগুলো বলতে পারি না। হুম, আমি পাশে থাকলে তোর আর কোনো ভয় নেই, কারণ আমি তোকে ভয় পাইতে দেই না। তুই যা কিছু করিস, যেখানেই থাকিস, একটা কথা মাথায় রাখবি, আমি তোর পাশে ছায়ার মতো সারা জীবন থাকবো। সুতরাং তোর ভয়ের কোনো কারণ নেই। তোর কিছু হলে আমার মনে হয় আমার আত্মাটাই চলে গেছে, আমার কিচ্ছু ভাল লাগে না, বাড়িতে একদম মন বসে না। সারাক্ষণ মনে হয় এই বুঝি তোর কিছু হয়ে গেল, তোর কিছু হলে কি আমি ঠিক থাকবো? আর কি ব্যাপার, একটা কথা বলতো আমাকে, খাওয়া হয়েছে? নিশ্চয়ই খাওয়া হয় নাই। না রে, খেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, এই তোর আর পানি দিতে হবে না, হ্যাঁ? তুই খাবার খেয়ে নে, আমার মনে হচ্ছে তুইও খাসনি। তুই খেয়ে নে, আমি একটু পরে খেয়ে নেবো। না, আমিও খাবো না। তুই যদি না খাস তাহলে কি আমার পেটে খাবার যাবে? মাথায় পানি ডালা শেষ হলে দুজন একসাথে খাবো, ঠিক আছে? আচ্ছা, মানুষ এত ভালো হয়, তোকে না থাকলে তো বুঝতেই পারতাম না। তোর মতো পাগলকে সামলানোর জন্য আমার মতো একটা ভালো মানুষ দরকার আছে, কারণ আমার মতো একটা ভালো মানুষ এই পাগলটার জন্য লাগবে। এই পাগলটাকে সামলানোর জন্য আমি যথেষ্ট। আর শোনো, মাথায় পানি ডালা শেষ হলে দুজন একসাথে মিলে খাবো। তুই একদম চুপ থাক, মাথায় পানি দিচ্ছি না, খালি কথা বল। একদম চুপ। আমি এটুকু করার সুযোগ পাচ্ছি। আজকে তোকে খুব দরকার ছিল, খুব দরকার ছিল। কাকি, আমাকে একটু সৈকতে দেখতে দেবেন? শুনলাম সৈকতের নাকি অনেক জ্বর আসছে। আমি আপনার দুইটা পায়ে পড়ি, আমাকে সৈকতকে একটু দেখতে দেন। আমি আর কিছু চাইব, আমি আর কখনো আসবো না, একটা বার শুধু দেখতে দেন। তোর কত বড় সাহস! হ্যাঁ, তোরে না বলছি এই বাড়িতে আসবি না? বিশেষ করুন কাকি, আমি ওর সাথে কথা বলতে আসিনি, আমি শুধু ওকে একটা বার দেখে চলে যাব। আমাকে একটু দেখতে দিন, একটু যেতে দিন ভেতরে। এত নাটক করতে হবে না, তোর জন্য এর মাথা খারাপ হয়েছে। ঠিক আছে, আমার ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু
ওর শরীর তো অনেক খারাপ। আপনার অন্তত মুখে একটা ডাক্তার ডাকুন, আর ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ও না হয় বাঁচবে না। আমি আমি বুঝতে পারছি ওর শরীরের কন্ডিশন খুব খারাপ। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ওকে এভাবে মেরে ফেলবেন না। আপনার প্লিজ দয়া করুন। আপনার তো মানুষ নাকি, আপনাদের মনে কি একটু মায়া দয়া নেই? একজন ডাক্তার ডাকুন না প্লিজ। ছেলেটাকে এভাবে মেরে ফেলবেন আপনারা? অসুবিধা খুব খারাপ। আমি ভেতরে যাব না, আমি আর কখনো কোনোদিন এই বাড়ি মুখী হব না। বিশ্বাস করেন, আমি কথা দিচ্ছি। কিন্তু ছেলেটাকে বাঁচান আপনারা প্লিজ। কি বলে দেখছো, আমরা নাকি কাজের ছেলে যেন ডাক্তার নিয়ে আসবো? হ্যাঁ, কি সুন্দর কথা। শোনো, আজকে জ্বর আসছে, কালকে এমনি সেরে যাবে, তার জন্য ডাক্তার আনার কোনো প্রয়োজন নেই। আপনারা কি মানুষ নাকি পাথর? হ্যাঁ? জ্বর নিয়ে একটা মানুষ আর 2-3টা দিন যাবত ছটফট করতেছে, বিছানার উপর পড়ে আছে। এই মানুষটাকে আপনারা এইভাবে মেরে ফেলবেন? আপনাদেরকে মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই? কিভাবে পারছেন আপনারা এটা করতে? এই মানুষটা আপনাদের জন্য কি না করেছে? আপনারা যখন যে অর্ডার করেছেন সেই অর্ডার হুকুম পালন করেছে, যে কাজ করতে বলেছেন সেই কাজ করেছে, কি না করেছে? এরপরও আপনারা ওর এই সময়ের মধ্যে একটু পাশে থাকবেন না? আমি তো দূরের মানুষ, আমার যদি এত খারাপ লেগে থাকে, আপনাদের কেন খারাপ লাগছে না? কোনো কথা বলবি না। এই বাড়ির কোনো বিষয়ে কথা বলার অধিকার তোর নাই। তাই বলছি, ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যা, তা না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কাকা, সৈকতের অনেক জ্বর, আরে কেউ সৈকতকে ডাক্তারের কাছে নিতে যাচ্ছে না। আরে বাবা, কি এমন হয়েছে? ও তো একটা কাজের ছেলে, তাই না? আর কাজের ছেলে তো সামান্য একটু জ্বরই আসছে, জ্বর আসছে এমনি সেরে যাবে, তার জন্য ডাক্তার আনতে হবে না। কাকে কাজে ছেলে বলতেছি? জানিস সৈকতকে? আজ এত বছর পর আমার মুখ খুলতে হইল। এই যে সৈকত, এই সৈকত কাজের ছেলে না। এই বাড়ির মালিক, এই জমির মালিক, এই সম্পত্তির মালিক। ওর বাবা মারা যাওয়ার আগে ওর নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে। আর আমারে বলছিল, ভাই, সৈকতের বয়স 28 বছর না হওয়া পর্যন্ত সৈকতের কিচ্ছু বলবেন না, আর গ্রামের লোকদেরও কিচ্ছু বলবেন না, কারণ ওর অনেক শত্রু আছে, ওরা মাইয়া ফেলাইতে পারে। কি বলছেন আপনি এইসব? হ্যাঁ, এই বাড়ি জমি সবকিছুর মালিক সৈকত? আমি ব্যবসার কাজে বাইরে গেছিলাম, প্রতি মাসে মাসে তোমাকে বাড়িতে টাকা পাঠাইছি। আর আমি ভাবছিলাম সৈকতরে তোমরা নিজের সন্তানের মতন লালন পালন করবা। তোমরা সুযোগ পাইয়া এই ছেলেটারে তোমরা বাড়ির কাজের ছেলে বানায় রাখছো, বাড়ির সমস্ত কাজ এই সৈকতরে দিয়া করাইছো। রিয়াদ যদি আমার ফোন না দিত তাহলে তবে জানতেই পারতাম না। আচ্ছা স্যার, আমি নিজের চোখে সব দেখছি। এরা সবাই মিলা সৈকতের সাথে কাজের মানুষের মতো ব্যবহার করে, ঠিক মতো একটু খেতে দেয় না, সবাই মিলে টর্চার করে। চাচা, আমিও দেখেছি দিনের পর দিন এই মানুষটা কত অত্যাচার সহ্য করেছে। ওকে ঠিক মতো খাবার পর্যন্ত দেয়নি ওরা। সৈকত এখন কোথায়? ও বোধহয় ঘরে আছে। চল। সৈকত, বাবা কেমন আছো বাপ? বাবা রে, তুই আমার মাফ করে দিস। আমি তোরে কতগুলো অমানুষের কাছে রেখেছি। আমি ভাবছিলাম এই অমানুষগুলো তোরে নিজের সন্তানের মতন লালন পালন করব, তারা কইরা তোরে বাড়ির কাজের ছেলে বানায় রাখছে, তোরে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করাইছে। আমি তোর বাপের কাছে বড় অপরাধী হয়ে গেল। তুই আমার মাফ করে দিস রে বাপ, মাফ কর।
মারে, আজকের পর থেকে তোর এই বাড়িতে আসার জন্য কেউ আটকায় রাখতে পারবে না। তুই একজন মানুষ, যেই মানুষটা নাকি নিজের স্বার্থ ছাড়া আমার এই ভাইয়ের ছেলেটারে ভালোবাসছে। তোর মতন মানুষ হয় না রে মা, মানুষ হয় না। চাচি, আপনারা কেন কান্না করতেছেন? আপনাদের কান্না করার কোনো দরকার নেই। আমি তো ছোটবেলা থেকে কান্না করতে করতে বড় হয়েছি। তখন তো কেউ আমার কান্নার দাম দেয়নি, তাহলে আজকে কেন আমার কান্নার দাম দিতে হচ্ছে? আমি জানি বাবা, তুই কেন আমাদের সাথে এরকম করতেছিস, কারণ সেই ছোটবেলা থেকে আমি তোর উপর অনেক অত্যাচার, অনেক নির্যাতন করছি। আর সেই রাগ থেকে আজকে তুই এই কথাগুলো আমাদের বলতেছিস। হ্যাঁ ভাইয়া, আসলে আমিও তোমার উপর অনেক অত্যাচার করে ফেলছি, তোমার অনেক মারধর করছি, যেটা করা আমার একদম উচিত হয় নাই। হাজারো তুমি তো আমার বড় ভাই, কিন্তু আমি অনেক অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া, তুমি আমার মাফ করে দিও। ভাইয়া, আমি আপনার সাথে অনেক অন্যায় অবিচার করেছি। আপনার ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিন। চাচি, আমি কোনোদিন সম্পত্তির ভাগ চাইনি, আমি এক টুকরো জমিও চাইনি আমার বাবার। আমি শুধু চেয়েছিলাম আমাকে যেন খুব ভালোবাসে, আমার মাথায় হাত রেখে বলুক যে বাবা তুই সুস্থ আছিস। আমি এর থেকে বেশি কিছু চাইনি, কিন্তু এই ভালোবাসাটা আমি কখনো পাইনি। যখন সবাই খাবার টেবিলে খাবার খেতে বসতো, সবাই মাছের টুকরো খেত আর আমি কাটা খেতাম। শুধু চিন্তা করতাম যে এই মাছের টুকরো হয়তো আজ পাচ্ছি না, কাল পাবো। কিন্তু সেই কালটা কখনো আসেনি। প্রতি ঈদে প্রত্যেকটা মানুষ নতুন জামা কাপড় পরেছে, আমি সেই পুরনো জামা কাপড় পরেছি, ভেবেছি এই ঈদে পাইনি তো কি হয়েছে, সামনের ঈদে পাবো। সেই সামনের ঈদটা না কখনো আসেনি। আমি মানুষ ছিলাম, এই বাড়ির ছেলে ছিলাম, কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে ভাবতে বাধ্য করেছিল যে আমি এই বাড়ির কাজের লোক। এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, তবে আমার মূল্য ছিল শুধুমাত্র একটা মানুষের কাছে, সেটা হচ্ছে রিয়া, যে আমাকে দিনের পর দিন নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। আমি যদি কখনো না খেয়ে আছি, ও কখনো খায়নি। ভালোবাসা কি জিনিস শুধুমাত্র ওই মানুষটার কাছ থেকে পেয়েছি, কিন্তু আমি তার মূল্য দিতে জানিনি। আমি তাকে বিনা অপরাধে চড়ও মেরেছিলাম শুধুমাত্র আমার পরিবারের জন্য। আমার পরিবারকে ছোট করে কথা বললে আমি শুনতে পারতাম না, কিন্তু ওই সত্য ছিল যে কিনা আমার মূল্য আমাকে বুঝিয়ে দিয়েছিল। রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে বুঝতে পারিনি কে আপন কে পর, কে বা স্বার্থপর। চাচি, একটা কথা কি জানেন, মানুষকে ভালোবাসার জন্য সম্পত্তির প্রয়োজন হয় না, টাকা পয়সার প্রয়োজন হয় না। মানুষকে ভালোবাসার জন্য একটা মনুষ্যত্বের প্রয়োজন হয়। যে মানুষটা ছোটবেলা থেকে ভালোবাসা পায় না, ভালোবাসার উপর থেকে তার বিশ্বাসটা পর্যন্ত হারিয়ে যায়। চাচি, আমার মতো আর কোনো সৈকতকে যেন এত অবহেলার পাত্র হতে না হয়। শরীরের ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু মনের ক্ষত কোনোদিনও শুকায় না। বাবারে, আজকে আমি তোর কাকা হয়ে আসিনি, আজকে তোর মৃত বাপের অপরাধী হয়ে আসছি। তোরে যারা এই বাড়িতে কাজের লোক বানায় রাখছে, তারা এই বাড়িতে কোনোদিন থাকতে পারবে না। আজকে এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে অগতারায়। না কাকা, আপনি এই কথা বলবেন না। আমি তাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো না। কেন বা? যে মানুষগুলা তোর সাথে এই রকমের খারাপ ব্যবহার করছে, অমানুষের মতন ব্যবহার করছে, সেই মানুষের পক্ষ তুই কথা কইতেছ? কাকা, আমি তো এতে ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মায়ের ভালোবাসা পাইনি,
বাবার ভালোবাসা পাইনি, ভালোবাসা পেয়েছি তাদের। এই মানুষগুলো আমাকে আমাকে অনেক অত্যাচার করেছে, কিন্তু এই অত্যাচারগুলোকে আমি সহ্য করে দিয়েছি, কারণ পরিবারের মানুষগুলো যে এইভাবে ব্যবহার করে সেটাই আমি সহ্য করে নিয়েছিলাম। ভেবেছিলাম এটাই হয়তো পরিবারের ভালোবাসা। আমি তো তাদেরকে সম্মান করি, হয়তো আমি তাদের কারো কাছ থেকে সম্মান পাইনি, আমি তাদেরকে ভালোবাসি, আমি হয়তো তাদের কাছ থেকে ভালোবাসা পাইনি। কিন্তু আজ যদি আমি তাদেরকে এই বাড়ি থেকে বের করে দেই, তাহলে তাদের ভেতরে আর আমার ভেতরে পার্থক্যটা কোথায়? আমি আমি তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। না বাবা, এইসব কথা বললে আমারে আর লজ্জা দিস না। আমি ভাবতাম ভালো মানুষ হইলে, ভালো মন থাকলে অনেক টাকা পয়সার প্রয়োজন পড়ে, কিন্তু আমি যা জানতাম সব ভুল। আজ তুই আমাকে সঠিক শিক্ষা দিয়েছিস। সেই ছোটবেলায় আমি তোর মাথায় হাত রেখে বলেছিলাম, তোকে আমি কোনো দিন মায়ের অভাব বুঝতে দেব না, কিন্তু আর সে আমিই কিনা তোকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছি, বেশি দুঃখ দিয়েছি। বাবা, আমি জানি আমি ক্ষমা পাওয়ার অযোগ্য, তাও বলছি আমাকে তুই মাফ করে দে বাবা। আর শুধু একবার একবার আমাকে মা বলে ডাক, মা বলে ডাক বাবা। মা, আর কেঁদো না, আমি তো কখনো তোমার উপর রাগ করিনি। মা, আজ আমি আমার সবচেয়ে বড় ভুলের শাস্তি নিজেই মেনে নিচ্ছি। কারণ যে মেয়েটাকে আমি এই বাড়িতে আসতে দেইনি, অপমান করেছি, অবহেলা করেছি, আজ কিনা তার জন্যই আমি আমার নিজের বিবেক ফিরে পেয়েছি। জানিস বাবা, এই যে মেয়েটা, ও সব সময় তোর পাশে ছিল। তুই যখন অসুস্থ ছিলি তখনও এই বাড়িতে এসেছিল, আমরাই ওকে তাড়িয়ে দিয়েছিলাম। কখনো এই মেয়েটা তোকে ছেড়ে যায়নি, ও আসলেই তোকে মন থেকে ভালোবাসে। তাই বলছিলাম কি, তুই ওকে তোর পাশে সব সময় রাখিস। রিয়া, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি তোমাকে চিনতে পারি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা তো আমি অনেক আগেই করে দিছি, কারণ ভালোবাসে অভিমান থাকে, ঘৃণা না।